কেউ কি এই ব্যাপারে তো কোনো নতুন তথ্য পেয়েছো? নতুন নাকি জানি না, তবে কিছুটা জানার চেষ্টা করেছি আর কি, খুঁজে পেতে। আচ্ছা, তো আমাদের মোটামুটি আমরা যেটা টাইমের জন্য বলেছে শান্তনু, আমরা ঠিক করলাম যে আমরা যে যতটুকু জেনেছি 5 মিনিটের মধ্যে সেটা বলার চেষ্টা করব। আর হ্যাঁ, যে যতটুকু জেনেছে ততটুকু শেয়ার করলেই ভালো। তারপরে আমি যতটা জেনেছি নিশ্চয়ই ততটুকু বলবো। যেমন কতগুলো জিনিসে আমরা যেগুলো জেনেছি, জৈন ধর্মে কৈলাস পর্বতকে কোন নামে পরিচিত আমরা আগের দিন পাইনি, এটা তাই না? অষ্টাপদ। এইরকম কিছু টুকটাক যেগুলো পেয়েছি সেগুলো আমি পরে জানাচ্ছি। তার আগে বন্দনা কাকিমা, বন্দনা কাকিমা, হ্যাঁ বলো। বলছি আপনি কিছু তথ্য পেয়েছেন, জানাবেন আমাদের? আমি জেনে খুব একটা কিছু পাইনি, তবু পড়েছি যেটুকু সেটুকু যে পেয়েছি যেটুকু বলছি। আচ্ছা, মানে হ্যাঁ 5 মিনিটের মধ্যে আমাদেরকে জানান, ভালো লাগবে। হ্যাঁ বলছি আর কি। এখানে মানে এখানে মানুষ পাপের, এই পর্বতটি মানুষের পাপের বোঝা বহনের প্রতীক, বুঝলে? যে পৌরাণিক কাহিনী অনুযায়ী। হ্যাঁ বলুন, আপনি মিউট হয়ে গেলেন। আনমিউট করুন। হ্যাঁ, বলছে পৌরাণিক কাহিনী অনুযায়ী পাণ্ডবরা এখানে মুক্তি পেয়েছিলেন এবং এখান থেকে ওই মোক্ষ লাভ করেছিলেন। মোক্ষটা হচ্ছে কি, পরমাত্মার সাথে মিলন। তো এখান থেকে ওনারা স্বর্গে যাওয়ার রাস্তাটা পেয়েছিলেন। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, এটা তো আগেও আমি শুনলাম আর কি, এটা তো জানিতে ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু বলা হয় এটাকে। আর এই জায়গাটা হচ্ছে রহস্য আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ। আর এখান থেকে 4টে নদী, এখান থেকে কৈলাস পর্বতে 4টে নদীর উৎস: সিন্ধু, ব্রহ্মপুত্র, সুতলজ আর ঘাগড়া। আর কৈলাস পর্বত হচ্ছে ওই আগে তোমরাই বলেছো মানস সরোবর, রাক্ষসস্থল। মানসকে ওরা ওখানে সবাই মা বলে, আর রাক্ষসস্থলকে পিতা বলে। মানস সরোবরের জল কিন্তু খুব মিষ্টি, আর রাক্ষসস্থলের জলটা একটু ইয়ে, লবণাক্ত, লবণাক্ত, নোনা, হ্যাঁ নোনা। সরি, হ্যাঁ লবণাক্ত। হ্যাঁ, আর আর এটা তো তোমরাও আগে বলেছো, এটা তো সাধারণত হিন্দু, বৌদ্ধ, জৈন, বন ধর্মমতে এরা পবিত্রতা রহস্যতা কেন্দ্র করে এটা আবৃত্ত হয়েছে। এখানে চূড়াগুলোর আরোহণ করা নিষিদ্ধ হচ্ছে, এটি দেবলোকে যাওয়ার পথ। এই গোটা পর্বতটাই আধ্যাত্মিক মহিমায় গঠিত, ওই জন্য কেউ ওখানে যেতে পারে না, পারলেও ফিরে আসে। ওটা রহস্যটা এখনো উন্মোচন হয়নি। আর কৈলাস পর্বতের আকৃতিটা কিন্তু পিরামিডের মতন। আর এটা হচ্ছে হিমালয়েরই একটা অংশ। তিব্বত আর চীন তিব্বতের ওখানেই তো কৈলাস পর্বতের অবস্থান। এইটুকুই মোটামুটি আমি জেনেছি আর কি। বাহ, ভালোই তো, অনেকটাই বললেন তো। হ্যাঁ অনেকটাই বলেছেন, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, আমি আরেকটু কালেকশন করবো, বলে আমাকে লিখতে হবে, তো লিখে তো বলতে হবে, ওটা লেখা হয়নি ঠিক করে। হ্যাঁ ঠিক আছে, পরের দিন বলবে। আচ্ছা শোনো, আর শীতে একদম জুবুথুবু হয়ে গেছে। আচ্ছা সে তো সবাই। আর এটা আমাকে উৎসাহিত করেছে আমার কন্যা সম মিতা সরকার। বলছে কাকিমা একটু বলুন, আপনি পারবেন? আমি পারবো রে। বলছে হ্যাঁ আপনি চেষ্টা করুন, একটু যা হোক বলুন, এই আর কি। খুব ভালো লাগলো কাকিমা। ঠিক আছে, আপনি এবার মিউট করে দিন, আবার পরের জন্য। হ্যাঁ, এবার তাহলে বৈশাখী কিছু বলো। ঠিক আছে, আমি যেটুকু জেনেছি
সেইটুকুই হুম। বলছি। তো এই কাকিমা বললেন যেমন এর আকৃতি কৈলাস পর্বতের আকৃতি পিরামিডের মতো। তো পিরামিডে কৈলাস পর্বতকে মানে সর্ববৃহৎ পিরামিডও বলা হয়ে থাকে। আরো অদ্ভুত বিষয় হচ্ছে এই কৈলাস পর্বতের 4টি পৃষ্ঠ 4টি আলাদা আলাদা শিলা দিয়ে তৈরি। মানে এইরকম পর্বত পৃথিবীতে আর কোথাও আছে কিনা সেই বিষয়ে সন্দেহ আছে। এটাই মনে করা হয়। আর আরেকটা ব্যাপার, 1999 সালে রাশিয়ার এক চক্ষু বিশেষজ্ঞ আর্নেস্ট মুলসাদিভ মুলদাসিভ ঠিক করেছিলেন যে কৈলাস পর্বতের মানে রহস্য উন্মোচন করবেন। এ নিয়ে উনি কিছু সঙ্গীকে নিয়ে একটি দল করে কয়েক মাস ধরে ওখানে গিয়ে কাটিয়েছিলেন। এরপর তিনি একটি বই লিখেছিলেন। বইটির নাম হচ্ছে হোয়াট উই ডু কাম ফ্রেম। সেখানে তিনি নিজের যে এই অভিজ্ঞতার কথা যেটি বলেছিলেন সেইটি হচ্ছে তিনি ওই পর্বতের ভিতর থেকে অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পেয়েছিলেন এবং তিনি লিখেছিলেন যে এক রাতে ওনার 2 সহযোগী আর উনি পাথর পড়ার আওয়াজ পেয়েছিলেন এবং এই আওয়াজ যে কৈলাস পর্বতের পেটের ভিতর থেকেই আসছিল এইটি তারা অনুভব করেছিলেন এবং এই মনে হয়েছিল যে মানে ওই পিরামিডের ভিতরের মতো ওই পর্বতটির ভিতরে হয়তো কোনো শক্তি আছে যারা ঠিক মানুষের মতোই কথা বলছে। আর উনি বলেছেন যে আমার দৃঢ় বিশ্বাস কৈলাস পর্বত ও তার আশেপাশের এলাকা অলৌকিক শক্তিতে ভর্তি এবং এটি পৃথিবীর সঙ্গে বাইরের জগতে সম্পর্ক স্থাপন করে। এইটি উনি ওই বইটাতে লিখেছিলেন। ঠিক আছে। আর একটা যেটা জানা যাচ্ছে যে এইখানে এটা মনে হয় আগে মিনতি ম্যাম বলেছিলেন যে এখানে কম্পাস কোনো কাজ করে না। মানে এইটা একটা চৌম্বকীয় ক্ষেত্র, এটি বিশ্বের সব থেকে চৌম্বকীয় ক্ষেত্র, যার জন্য এর ওপর দিয়ে কোনো বিমানও ওড়ে না। এই দুটি মোটামুটি আমি জানতে পেরেছি কৈলাস পর্বত সম্বন্ধে। হ্যাঁ, আর তো এমনি রয়েছে, ওইগুলো তো সব বলাই হয়েছে। যেটুকু জেনেছি সেটুকু গত মিনতি ম্যাম অনেকটাই কভার করে দিয়েছেন। হ্যাঁ, আর সেরকম কিছু জানা যায় না। তবে এখানে তো কেউ উঠতে পারে না, অক্সিজেন অভাব এ অভাব এগুলো তো সবারই জেনে গেছে। ওই মিনতি ম্যামই বলে দিয়েছেন এগুলো সব মোটামুটি। তো যেটুকু আমি এটা জানতে পেরেছি এটাই হচ্ছে আমার, এটা অজানা ছিল, জানিনি, সেইটুকুই আমি এইটুকুই জেনেছি অজানা যেটা। আচ্ছা, বৈশাখীর কথার রেশ ধরে আমি একটু মানে জেনে একটু লিখে নিয়েছি, একটু পড়বো, বলবো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই বলো। হ্যাঁ, মানে এটার সম্বন্ধে মানে এটার বিষয়ে বলতে গেলে অনেকগুলোই ধর্ম নিয়ে আছে। তো হিন্দু ধর্ম অনুসারে এখান থেকে যেটা লেখাটা পেলাম আমি, হিন্দু ধর্ম অনুসারে পৃথিবীর বুকে যেখানে মহাদেব বাস করেন সেই কৈলাস পর্বতের চূড়ায় আজ অবধি কোনো মানুষ পৌঁছতে পারেননি। অথচ কৈলাস থেকে প্রায় ৭,০০০ ফিট উঁচু মাউন্ট এভারেস্টে প্রায় ৭,৩০০ জনেরও বেশি মানুষ উঠে পড়েছেন। এরপর না, এটা দিদিভাই, এটা মাউন্ট এভারেস্ট থেকে ওইটার মাউন্ট এভারেস্ট হচ্ছে এর থেকে 2200 মিটার উঁচু। হ্যাঁ, উঁচুটা বলছি আমি, কিন্তু আমি বলছি যে কৈলাস থেকে ৭,০০০ ফিট উঁচু নয় ওটা। কৈলাস পর্বত নিচু, এভারেস্টের থেকে কৈলাস পর্বতটি মানে দূরত্বটা অনেক কম। অনেক কমই, হ্যাঁ। তো এখানে ৭,৩০০ জনের বেশি মানুষ মাউন্ট এভারেস্টে উঠেছেন, কিন্তু কৈলাসে উঠতে পারেননি। এরপর প্রশ্ন আসছে যে কেন? স্থানীয় লোকেরা বিশ্বাস করেন অন্তর থেকে পাপ শূন্য না হলে নাকি এই পর্বত চূড়ায় পৌঁছানো যায় না। এই জন্য এইসব স্মিথ। আবার কেউ কেউ বিশ্বাস করেন এই কৈলাস পর্বত আসলে ভিন গ্রহের প্রাণীদের তৈরি কোনো পিরামিড, যার ভেতরে লুকিয়ে আছে অন্য ডাইমেনশনে পৌঁছে যাওয়া রহস্যময় পোর্টাল। এছাড়া হিন্দু ও বৌদ্ধ মতানুসারে এই পর্বতের মধ্যেই লুকিয়ে আছে শাম্ভালা বা জ্ঞানগঞ্জ নামক সেই আশ্চর্য নগর রাষ্ট্রের দরজা, যে দরজার ওপারে বসবাসকারী প্রত্যেক নাগরিকই নাকি এক একজন সুপারম্যান। 1999 সালে, যেটা বৈশাখী বলল,
রাশিয়ান বিজ্ঞানী ডাক্তার আর্নস্ট মুন্ডাসেভ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইতিহাসবিদ, পদার্থবিদ, ভূতত্ত্ববিদদের নিয়ে হাজির হন কৈলাস পর্বতের বিষয়ে গবেষণা করতে। কিন্তু তারপরেই তিনি যে তথ্য পৃথিবীর সামনে তুলে ধরেন তা আলোড়ন ফেলে বিজ্ঞানী মহলে। মুন্ডাসেভ দাবি করেন কৈলাস পর্বত আদতে একটা পিরামিড, যা আজ থেকে কয়েক হাজার বছর আগে এলিয়ান অথবা সুপার হিউম্যানরা মিলে বানিয়েছিল। তিনি আরো বলেন কৈলাস পর্বতের স্ট্রাকচার নাকি এমন ভাবে তৈরি করা যা পৃথিবীর দুটো মেরুকে কন্ট্রোল করতে পারে। আদতে কৈলাস একটা পাওয়ার স্টেশন। কিন্তু মুন্ডা সাহেবের এই তথ্যকে বিজ্ঞান জগতের কেউই ঠিক মানতে চাননি। কৈলাস পর্বত মূলত 4টি সংখ্যাকে রিপ্রেজেন্ট করে, 4টি ধর্মকে রিপ্রেজেন্ট করে, হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন ধর্ম। এখানে 4টি নদী রয়েছে, সুতলেজ, ব্রহ্মপুত্র, কর্ণালী, ইন্দাস। এই 4টি নদী ভূখণ্ডকে 4টি ভাগে ভাগ করে বয়ে চলে। 4টে দিকের বিষয় এবার হলো, বিষ্ণু পুরাণ অনুযায়ী কৈলাসের 4টি দিক 4টি আলাদা আলাদা রত্ন দিয়ে তৈরি, যা 4 ধরনের অনুভূতিকে রিপ্রেজেন্ট করে। এই 4টি দিকের বৈশিষ্ট্য হলো, এই পর্বতের দক্ষিণ দিকে যে রেখাটি দেখা যায় সেটিকে অনেকে মহাদেবের মেরুদণ্ড বলে, আবার অনেকের মতে এটি মহাদেবের তৃতীয় চোখ। কিন্তু ধর্ম পুরাণ অনুযায়ী কৈলাস পর্বতের দক্ষিণ দিকটি মহাদেবের সবচেয়ে ভয়ঙ্কর রূপকে রিপ্রেজেন্ট করে। এই দিকে নাকি খোদ যমরাজও পা রাখতে ভয় পেতেন। তাই বহু পুণ্যার্থী কৈলাস পর্বতের এই দিকটির পূজা অর্চনা করে তাদের অসুস্থ আত্মীয় বা কাছের মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। মনে করা হয় কৈলাস পর্বতটির দক্ষিণ দিকটি তৈরি করা হয়েছিল রাজপট্ট পাথর বা লাপিস লাজুলি দিয়ে, যা মানব জাতির রাজকীয়তা বা জাঁকজমককে চিহ্নিত করে। এবার পশ্চিম দিকে বলছে কি আছে, কিছু বছর আগে একটি বরফের আলো ছায়া ছবিতে মহাদেবের মুখাবয়ব ফুটে উঠেছিল। এই দিকটাই হলো কৈলাসের পর্বতের পশ্চিম দিক, যেখানে দূর থেকেই মহাদেবের এই মুখাবয়বের দর্শন পান। বিষ্ণু ধর্মতর পুরাণ অনুযায়ী কৈলাসের এই দিকটি তৈরি হয়েছিল পদ্মরাগমণি অথবা চুনি দিয়ে। কৈলাসের এই দিকটি মানব জাতির সহানুভূতিশীল ও উপকারী দিকটিকে চিহ্নিত করে। উত্তর দিক, বরফাবৃত এই উত্তর দিকটি মূলত মানব জাতির রাগ ও শান্ত প্রকৃতি দুটোকেই একসঙ্গে চিহ্নিত করে। কৈলাস পর্বতের উত্তর দিকে যখন সকালবেলা সূর্যের আলো পড়ে তখন এই দিকটিকে দেখলে মনে হয় গনগনে আগুনের আঁচ জ্বলছে। রাত্রিবেলা চাঁদের আলোয় এই উত্তর দিকটাই হয়ে ওঠে রূপোর মতো শান্ত ও শীতল। তাই মনে করা হয় পর্বতের এই দিকটি সোনা ও রূপা দিয়ে তৈরি। পূর্ব দিকে আসছি, এই দিকটি ক্রিস্টাল দিয়ে তৈরি করা হয়েছিল। কৈলাসের পূর্ব দিকের সঙ্গে গৌরীকুণ্ডকে যোগাযোগ করে পুরাণে একটি গল্প বর্ণিত রয়েছে। এখানেই নাকি কাটা গণেশের মাথাটি এসে পড়েছিল। ছোট্ট গণেশ যখন নিজের পিতা মহাদেবকে মাতা পার্বতী দেবীর সঙ্গে দেখা করতে দিচ্ছিলেন না, তখন মহাদেবের রোষে গণেশের মনুষ্য মুখটি শরীর থেকে ছিন্ন হয়ে কৈলাস পর্বতের পূর্ব দিকে পড়ে। তাই এই দিকটিকে মানব জাতির শাস্তি ও অনুশোচনার দিক হিসাবে চিহ্নিত করা হয়। কৈলাসের দক্ষিণ দিকে মানস সরোবর হলো স্বচ্ছতা ও পবিত্রতার প্রতীক। স্থানীয়রা বিশ্বাস করেন মানস সরোবর জলে চান করলে মানুষ তার সমস্ত পাপ ধুয়ে ফেলে এবং পবিত্র আত্মা হিসেবে নতুন করে জন্ম নেয়। কৈলাসের পশ্চিম প্রান্তে অবস্থিত রাক্ষস তাল বা ডেমন লেক লবণাক্ত জলে পরিপূর্ণ এই সরোবরটিকে স্থানীয়রা অন্ধকার, নেগেটিভ এনার্জি এবং অপবিত্রতার প্রতীক হিসেবে মনে করে। আসলে মানস সরোবর ও রাক্ষসতাল প্রতিটা মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভালো ও খারাপ দিকটাকে রিপ্রেজেন্ট করে। কিছু বছর আগে বহিরাগতদের স্পেশাল পারমিশন নিয়ে একটি
কৈলাস পরিক্রমা একটি ট্রেক চালু হয়েছে। 52 কিলোমিটার পথ ট্রেক করার অনুমতি মেলে। হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ে এই মানুষেরা এই পথটা ক্লকওয়াইজ ঘুরলেও বন সম্প্রদায়ের মানুষেরা অ্যান্টি ক্লকওয়াইজ প্রদক্ষিণ করে। এই ট্রেকে দলমা দলমা লা পাস নামক সমুদ্র পৃষ্ঠ থেকে 5630 মিটার উপরে অবস্থিত এমন একটা জায়গা পড়ে যেখানে গেলে মনে হবে শরীরের ভেতরটা যেন ঠান্ডায় পুড়ে যাচ্ছে। কিন্তু আশ্চর্যজনকভাবে কিছু কিছু তিব্বতী লামা এই পথটা দণ্ডি কেটে প্রদক্ষিণ করে। আচ্ছা, এতটাই আমি লিখলাম, এর পরের গুলো পরে পড়বো। আর তুমি তো অনেক কভার করেছো, অনেক। হ্যাঁ, হ্যাঁ, অনেকটা জানা গেল। হুম, অনেক হ্যাঁ, জানা। অনেক তথ্য জানতাম। একদম একদম। হ্যাঁ, অনেকটা তথ্য জানা গেল, অনেকটা ভালো লাগলো, খুব জানা আর ছিল একটু না। আস্তে আস্তে বলবে। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ দিদি, হ্যাঁ, Thank আর you. একটু আস্তে আস্তে বলবে, কারণ অনেকেই নোট করছেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। মানে মানে অ্যাডিশন হচ্ছে সব, যে হুম। যা বলছে সেগুলো অ্যাড করে একটা জায়গায় এসে পৌঁছতে হবে, সেজন্য একটু আস্তে আস্তে পড়বে। ঠিক ঠিক আছে। আজকে অনেক কিছু নতুন জানতে পারলাম। হ্যাঁ, ওইটা আমি একটা এতে হ্যাঁ। দেখছিলাম। ফ্যামিলির হুম। কালেকশনটা খুব ভালো হয়েছে, খুব অনেকটাই জানতে পারলাম। হ্যাঁ, হ্যাঁ, এবারে মিতাদি, ক্লকওয়াইজ মিতা, এটা মিতাদি বললো। ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ হুম। যে ঘোরে, ওই লাইনটা আরেকবার বলো। আচ্ছা, হ্যাঁ বলছে যে হ্যাঁ, কৈলাস পরিক্রমা। পরিক্রমাটা বলছে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষেরা এই পথটিকে যে 52 কিলোমিটার ওই ঘোরার যে অতিক্রম নয়, প্রদক্ষিণ করা, তো হ্যাঁ। সেটাও হিন্দু ও বৌদ্ধ ধর্মের সম্প্রদায়ের মানুষেরা এই পথটা ক্লকওয়াইজ ঘোরে এবং বন সম্প্রদায়ের মানুষেরা এটা অ্যান্টি ক্লকওয়াইজ প্রদক্ষিণ করে। আচ্ছা, বন। বন, হ্যাঁ, ওই একটা প্রজাতি আছে ওখানে, মানে হ্যাঁ, বন একটা সম্প্রদায়। ধর্ম, বন একটা ধর্ম। বন ধর্ম, হ্যাঁ। হ্যাঁ ওই বন সম্প্রদায়ের মানুষেরা। সম্প্রদায়ের মানুষেরা, হ্যাঁ, যেমন হিন্দু মানে বৌদ্ধ হ্যাঁ, এখানে বন 4টি সম্প্রদায়ের সম্প্রদায় আছে না, বৌদ্ধ, হ্যাঁ। হিন্দু, হ্যাঁ, জৈন আর বন। জৈন। বন। জৈন। হ্যাঁ, ওরা একটু জঙ্গলে ওর দিকে, ওই মানে হ্যাঁ, ওরা হ্যাঁ। ওরা একটু ওইদিকে, মানে ওই গাছ গাছরা ওইসবের দিকে ওরা ওইখানে ওরা একটু বেশি থাকতে ভালোবাসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ওই সম্প্রদায়। আর ওই কৈলাস পথে চূড়োটা কিন্তু হীরের মতো জল জল করে। হ্যাঁ, ওই যে একটা দিক আছে না, বলে চাঁদের ছায়া পড়ে, যখন হুম। চাঁদের ছায়া পড়ে তখন হীরের মতো চকচক হ্যাঁ, করে। ওটা তিব্বতী ভোর- ভাষায় ওরা বলছে। হ্যাঁ, হ্যাঁ, আর দুপুর ভোরবেলা মতো যখন লাগে। সূর্য ওঠে, যখন ভোরবেলা, তখন হুম, ওই লাল রঙ, তখন মানে ওই রুবির মতন লাল রং দেখায় হ্যাঁ, দিনের বেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা সেই বলে না, গ্যাং, তিব্বতী ভাষায় গ্যাং রিনচেন। হ্যাঁ, গ্যাং হ্যাঁ, তিব্বতী ভাষায় yes, পরিচিত অর্থটা হচ্ছে বরফের হুম, মূল্যবান রত্ন। একদম। বরফের মূল্যবান রত্ন হুম। তিব্বতী ভাষায়। হুম। মিতা, তুমি বললে মানে ওপরটা, কৈলাস পর্বতের ওপরটা কি অনেকটা পিরামিডের মতো দেখতে? হ্যাঁ, পিরামিডের মতন, এবং একটা মানে কোণ আছে একটা। পিরামিডটা যেমন দেখি আমরা চারদিক থেকে নিয়ে, যেমন হাতটাকে ছড়িয়ে নিয়ে যখন আমরা ওপর দিকে উঠছি, পিরামিড মতন তৈরি হচ্ছে, ঠিক হ্যাঁ। সেই রকমই কোনো সমতল জায়গা নয়, পিরামিডের মতনই কিছুটা সমতল আছে, কিন্তু হ্যাঁ। অত সমতল কিছু নয়। পিরামিড আর 4টে দিকই ওটা লক্ষণ করা যায়, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ 4টে দিকই দেখা যায়, এবং দিকগুলো ওইভাবে তৈরি। আচ্ছা। আর এটাকে মহাদেবের মেরুদণ্ড বলে। হ্যাঁ, যখন ওই একটা ওই সিঁড়ি এটা ওই মহাদেবের মেরুদণ্ডটা আসলে শৈব ক্ষেত্র। এখানে আরেকটু বলছে যে মহাভারত অনুযায়ী কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডবদের 5 ভাই এবং দ্রৌপদী মিলে স্বর্গে যাবার মহাপ্রস্থান যাত্রা শুরু করেছিলেন, আর এই মহাপ্রস্থানের সময় এই কৈলাস পর্বত ধরেই উঠে গেছিলেন স্বর্গলোকের পথে। ওটা আমি আগে বললাম তো, এটাই বললাম আগে। হ্যাঁ, এটা স্বর্গলোকের পথে ওনারা উঠেছিলেন।
ওখানে মোক্ষ লাভ করে ওরা স্বর্গলাভের স্বর্গের যাত্রাটা ওরা খুঁজে পেয়েছিলেন। হুম স্বর্গে কিন্তু কৈলাস আরোহণ করা। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। মিতা, তো এটা কি অথেন্টিক যে কৈলাস পর্বত দিয়েই তারা স্বর্গলাভের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন? না, না, এটা অথেন্টিক নয়, এটা আমাদের মহাভারতের কথা। না, আবার অন্য জায়গায় আছে, অন্য হুম। আরেকটা মহাভারতের কথা অনুযায়ী তুমি দেখবে উত্তরাখণ্ড দিক থেকে যে স্বর্গারোহিণী যে পর্বত এম, যে পর্বত পথ আছে। ওই হুম। পর্বত আছে, ওই পথ দিয়ে ওনারা গেছেন। কোথাও আমি পাইনি, ইউটিউব বলো বা কোথাও কোনো বইয়ে পাইনি যে ওই কৈলাস পর্বত দিয়ে ওনারা স্বর্গে আরোহণ করেছিলেন। চতুর্থ পাণ্ডব অচৈতন্য হয়ে গেছিল এবং হুম। দ্রৌপদী কিন্তু উঠেছিলেন একমাত্র যুধিষ্ঠির, আর হুম। সামনে সামনে ধর্মরাজ কুকুর যাচ্ছিল। রাস্তার এইটা মধ্যে নিয়ে একটা সবাই কিছু কিছু পাপ ছিল বলে রাস্তার মধ্যে এক একজন মারা গেছে। হ্যাঁ, আমি এতটা লেখা হয়েছে, বাকিটা আমার হয়নি, আমাকে একটু লিখতে হবে। হ্যাঁ, এইটা তুমি একটু ঠিক করে জানবে, আমিও জানছি যে হ্যাঁ, এটা এইটা নিয়ে একটা ঠিক আছে। কন্ট্রোভার্সি, মানে একটা মতানৈক্য সৃষ্টি হবে যে কোন পথ দিয়ে পঞ্চ হুম। পাণ্ডবরা স্বর্গে আরোহণ করেছিলেন। হুম, ঠিক। এইটা হ্যাঁ, এইটা অন্য ঠিক। পাণ্ডবরা স্বর্গে যেতে পারেননি, ওরা রাস্তার মধ্যেই ওরা আরে মারা গেছে। আরো যেতে তো পারেননি, আমরাও জানি যে 4 জন যেতে পারেনি, দ্রৌপদীও আর পারেননি, আর যুধিষ্ঠির কিন্তু একমাত্র দ্রৌপদী সবার শেষে যুধিষ্ঠির মারা গেছে, যুধিষ্ঠির কুকুরটি নিয়ে গেছিল। যুধিষ্ঠিরকে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল। যাচ্ছিল কুকুর, সেটা হ্যাঁ, কুকুর নয়, ধর্মরাজ, ধর্মরাজ। অতি ধর্মরাজ, কুকুরটি হলো ধর্মরাজ। না না, শোনো, আহ, আমি যেটা বলছি এটা নিয়ে মতানৈক্য সৃষ্টি হবে। এইটা কনফার্ম হতে হবে যে কোন পথ দিয়ে পঞ্চপাণ্ডব গেছিল। হ্যাঁ, এটা একটু কনফার্ম আচ্ছা। করে নিতে হবে, এটা ওই দিকেরটা উত্তরাখণ্ডেরটা ঠিক না এটা ঠিক। হুম। হ্যাঁ, হুম, আচ্ছা, আমি আমি একটুখানি ঘেঁটে দেখলাম, নেট ঘেঁটে দেখলাম যে কথিত আছে যে বৌদ্ধদের একজন তান্ত্রিক মিনারেপা, তিনি নাকি মানে জ্ঞানগঞ্জে ঢুকতে পারেনি, কিন্তু জ্ঞানগঞ্জের কাছাকাছি গিয়েছিলেন আর কি। হ্যাঁ, তো সেখানে গিয়ে তার যে অনুভূতি হয়েছিল সেটা উনি ইয়ে করেছেন যে ওখানে গিয়ে উনি দেখছেন যে ওই জ্ঞানগঞ্জের বাইরে কিন্তু ভেতরে নয়, তাতেই দেখছেন যে কেউ কোনো মানুষ গাছের গোড়ায় বসে আছে, পুরোটা উয়ে আধা উয়ে ভরে আছে, কেউ আবার পাহাড়ের কোলে বসে আছে, কেউ আবার পাহাড়ের কোলে বসে আছে তাও গোটা গায়ে শ্যাওলায় ভরে গেছে। হ্যাঁ, মানে এরকম টাইপের, কেউ কারোর সাথে কথা বলছে না। হ্যাঁ, আবার এটাও আমি এটাও পাচ্ছি না। এটাও লেখা ছিল যে হুম। ওখানে যে শোনো, দলাই ওগুলো লামা, ওখানে কয়েকজন দলাই লামা ওই হুম। 52 কিলোমিটার প্রদক্ষিণ হাঁটু গেড়ে করে বসে ওই হ্যাঁ। শুধু একটা পরীক্ষা দেয় আর কি, যে আমরা ভগবানের দর্শন পাবো বা হুম। আমাদের উদ্ধার হয়ে যাব। তো হুম। বলছে যে তাদের হাঁটু ছিঁড়ে যাচ্ছে, এমনকি মাংস মানে বেরিয়ে চলে আসবে, এরকম অবস্থা। তবু হুম। তাদের বিশ্বাস আছে যে আমরা এটা প্রদক্ষিণ করব আর এবং হুম। আমরা ভগবানের কাছে পৌঁছতে পারবো। হুম, এই প্রদক্ষিণ করাটাই মানে একটা কষ্টকর ব্যাপার। কষ্টকর না, ব্যাপার। হ্যাঁ, তো ওখানে ওই প্রদক্ষিণ করতে গেলেই কেউ বলে কেউ পাগল হয়ে যায়, কেউ নিজেকে চিনতে পারে না, ওখানে হ্যাঁ, এক হ্যাঁ, নম্বর হ্যাঁ, অক্সিজেনের প্রচন্ড অভাব হয়, অভাব, হ্যাঁ। তারপর দুর্যোগ হয়, তারপর তুষার বয়সটা ঝড়ে পড়ে। বেড়ে যায়, বয়স হ্যাঁ, দেরি তারপর করে বোঝা যায় না। বয়স বেড়ে যায়, হ্যাঁ, তারপর ওপর থেকে পাথর পড়ে, এই সব অতিক্রম করে যাওয়াটা মানে খুবই দুষ্কর। তো ভগবানের কাছে পৌঁছতে হলে তো কষ্টটা তো করতেই হবে না, কষ্টে তো হ্যাঁ, বাধা পাওয়া যাবে। না, বা- আমি বলছি এই মিতা, এই যে বয়স বাড়া সম্বন্ধে দেখো একটা কথা যেটা আমি জানতে পেরেছি, সেটা হুম, বলছে যে এটা কি, হ্যাঁ, নখ চুল এখানে সাধারণত মানুষ মানে গেলে মানুষের নখ চুল সব বেড়ে যায়, হুম, যেটা মানে আমাদের এখানে যে হারে পারে সেখানে হ্যাঁ, 12 ঘন্টা কাটালেই নাকি বৃদ্ধির হার দ্বিগুণ হয়ে যায়, হ্যাঁ, 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 ঠিক হুম, ঠিক ঠিক অকাল তাই, বার্ধক্য ঠিক তাই। চলে আসে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। এইরকম রয়েছে, তো এখানে শোনা যায় যে একবার কয়েকজন সাইবেরিয়ান পর্বতারোহী ওরা হুম। কৈলাস পর্বতের নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিলেন, হুম, সঙ্গে সঙ্গে তাদের বয়স কয়েক দশক বেড়ে যায় হুম, এবং এর 1 বছর পরেই বয়সজনিত কারণে তাদের মৃত্যু হয়। শুধু তাই নয়, আমি এটা পড়েছি, আমি সার্চ করে পড়েছি এটা আমি।
আমি একটা জায়গায় দেখলাম ওই যে যে পর্বতটা যে আরোহণ করে না, সেটাকে ওখানকার বৌদ্ধ বলে কোরা। এবারে যারা যদি পুরোটা প্রদক্ষিণ করে যখন তারা আসে, বলছে মনে হয় যখন ফিরে আসে মনে হয় যেন কয়েকটা বছর কেটে গেছে। কিন্তু তারা এই বিশ্বাসে করে যে ওটা প্রদক্ষিণ করলে পুরো মানে পাপ মোচন হবে, ওই পুরো সেটাই। মানে বিশ্বাস যে আমাদের সমস্ত পাপ মোচন হয়ে যাবে। হ্যাঁ, ওই যে দলাই লামাদের কথা বলছে, দলাই লামারা ওরা ওইভাবে হাঁটু গেড়ে, ওদের তো হয়তো ওটা ওইভাবে নিয়ম, হাঁটু গেড়ে কিংবা কষ্ট পেয়ে যাব সেরকম একটা ব্যাপার কিছু। তো ওইভাবে যে প্রদক্ষিণ করছে, তো তাদের অর্ধেক অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু তাদের বয়স বাড়ার কথা কিছু বলেনি। তো বলছে যে ভগবানের উপর অগাধ বিশ্বাস যে আমরা এটার ফল পাবোই, ভালো ফল পাবো, সেজন্য আমরা কষ্ট করেই এগোবো আর। আবার ওখানে নাকি আমাদের যেমন এখানে দণ্ডি কাটা যেটাকে বলে, ওই সেই শিবের হ্যাঁ, দ্বারকেশ্বরে, হ্যাঁ না, ওখানেও নাকি ওইটা হয়, ওই তো দণ্ডি কাটা। দলাই লামারা দণ্ডি কেটেই যায়। ওই যে দণ্ডি কাটতে কাটতে দলাই লামারা যাচ্ছে, বলছে হ্যাঁ, দলাই লামারা দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে, মানে যত পাপের স্খলন হবার জন্য কষ্ট করে ওইখানে এগোবার প্রচেষ্টা। এরপর আমি মিতা একটা কথা বলছি, হ্যাঁ, বলুন। এগুলো সবই হচ্ছে কথিত আছে, বা এক একজন এই 4টে যে ধর্মাবলম্বী তারা এক একজন এক এক রকম মতামত দিয়েছেন। কিন্তু আমি যেটা বলছি, মানে ওখানে প্রত্যক্ষদর্শী একমাত্র আমার ছোট কাকা গেছিলেন 2বার সরোবর। পিসিমারা অর্ধেক পথ থেকে ফিরে এসেছিলেন। পিসিমার যে ছেলে ওয়েট লিফটিং এ যিনি ফার্স্ট হতেন, তিনিও পারেননি যেতে, ফিরে এসেছিলেন, মানস সরোবরে ডুব দিয়েছিলেন। কিন্তু আমি যতবারই ছোট কাকার ডায়েরি থেকে পড়েছি বা ছোট কাকার মুখ থেকে শুনেছি, ওই পথ দিয়ে কৈলাস পর্বতে যাওয়া একটা দুর্গম পথ, কেউ অর্ধেকের বেশি উঠতে পারে না, অলৌকিক একটা শক্তি, তাছাড়া একটা আলোর বিচ্ছুরণ ঘটে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ছোট কাকা নিজেও মানস সরোবরে 3টে ডুব দিয়েছিলেন, বলেছিলেন আমার তো কেউ কোথাও নেই, আমি যদি মরে যাই তো মরে যাবো। ছোট কাকা বিয়ে করেননি, উনি ভ্রমণ পিপাসু, 4বার তুম্বু গ্লেসিয়ার, পিন্ডা গ্লেসিয়ার, 4বার উনি ওই হিমালয় পর্বতে উঠেছেন। তো আমি বলছি, ছোট কাকার মুখ থেকেও যা শুনেছি, তাতে কৈলাস পর্বতের ওই দিক দিয়ে মানে স্বর্গে আরোহণ করেনি পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডবরা গেছেন ওই স্বর্গারোহণী যে সিঁড়ি, যে ওই একদম তুষার শুভ্র যে সিঁড়ি, ওখানে বরফ পড়ে পড়ে যেটা, সেখান দিয়েই লামারা নিয়ে যায়। তাও ওই পথ দিয়ে গিয়েও চতুর্থ পাণ্ডব, 4জন পাণ্ডব এবং দ্রৌপদী উঠতে পারেননি। উঠেছিলেন যারা যে যুধিষ্ঠির, সেটা তো আমরা সবাই বুঝতে পারছি, জানি মহাভারতের কথা অনুযায়ী। কিন্তু আমার মতামত যে যারা প্রত্যক্ষদর্শী তাদের কথাগুলোই বেশি গ্রাহ্যনীয় হবে। আচ্ছা দিদি, এখানে আমি একটা কথা বলি। এখানে এই যে 4টে ধর্ম, 4টে ধর্মই পিরামিড সম্বন্ধে যে একটা মানে ভগবান দর্শনের লাভে বা ওটাকে প্রতিষ্ঠিত করার জন্য এগুলো নিজেরা যে বানিয়ে বা এটা মানে নিজেদের ভাষায় এগুলো বলে দিচ্ছে, প্রচার করছে যে এখান দিয়েই মানে ওরা পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী উঠে স্বর্গারোহণ করেছিল, এটা কি হতে পারে? না, এটার সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে, কারণ শোনো, রিসার্চ তো চলছেই, রিসার্চ একদম চলছে। এই যে বৌদ্ধ, জৈন, বন এবং হিন্দু, এই যে মাউন্ট কৈলাস অত্যন্ত পবিত্র জায়গা বলে সকলেই যাবার চেষ্টা করেছেন, কিন্তু কৈলাস পর্বতের শৃঙ্গে আজ পর্যন্ত কেউ উঠতে পারেননি। ওঠার চেষ্টা অনেকেই করেছেন, অনেক ড্রোন পাঠানো হয়েছে, অনেক কিছু, ওই হেলিকপ্টার, তবু কিছু দেখতে পাইনি। কারণ তুমি বললে পিরামিড, অনেকটা আকারে তারা কৈলাস পর্বতের ওপরটা মানে এত সরু যে পিরামিডের মতন লাগে। তো পিরামিড এটা আমরা মেনে নিতে পারি, কারণ ওখানে যেহেতু শিব পার্বতীর অবাধ বিচরণ এবং ওখানেই তাদের আবাসস্থল, এটা সবাই জানে, যুগ যুগ ধরে এটা বলে আসছে, এবং সেই জন্যই শৃঙ্গ জয় করা সম্ভব হয়নি। কিন্তু আমার মনে হয়
যারা গেছেন তারা প্রত্যেকে যে ঠিক ঠিক বলছেন, এটা আমি মানে তোমরাও একটু ভেবে দেখো সায়েন্স কি বলে, যে এত যেখানে তুষার ঝড় হতে পারে, যেখানে মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, অক্সিজেনের অভাব হতে পারে, সেখানে কি করে জয়লাভ করবে? এটা একটা কমন প্রশ্ন, এর থেকে আমাদের ধরে নিতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে কৈলাস পর্বত, আমাদের পঞ্চপাণ্ডব কোন দিকে স্বর্গে গেছেন আমাদের সেটা বিষয় নয়। ওগুলো আমাদের তো অত কিছু দরকার নেই, এটা আর কৈলাস তুমি যে কৈলাস পর্বত সম্পর্কে, আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলছি, রামচন্দ্র যখন অকাল বোধন করছে, মা দুর্গার পুজো করছিলেন, তখন একটা নীলপদ্ম কিন্তু সরিয়ে রেখেছিল 108 তো উনি মানস সরোবরে গেছিলেন, ওখান থেকেই উনি হ্যাঁ। পদ্ম ফুলটা নিয়ে এসে মা দুর্গার পুজো করেছিলেন। কিন্তু মানস সরোবরেই তখন একমাত্র নীলপদ্ম ফুটতো, ও আর কোথাও হতো না। শোনো, তোমাকে আমি বলছি দিদি, বলো। এটা এটা তোমার পুরাণ মতে এটা কথিত আছে, আমরা বরাবর জানি, আমাদের ঠাকুমা দিদিমারাও বলে গেছেন, হ্যাঁ। ওই মানস সরোবরই একমাত্র নীলপদ্ম ফোটে। তাহলে হ্যাঁ। মানস সরোবর অত্যন্ত দুর্গম জায়গা, মিষ্টি জলের জায়গা, তাহলে নীলপদ্ম অন্য কোনো জলে ফোটানো সম্ভব নয়, যার না। জন্য মানস সরোবর থেকেই তাকে তুলে আনতে হয়েছিল। এটা আমরা মেনে নিতে পারি যে মানস সরোবরের ওপরে নীলাকাশ, নিচে নিচে নীল জল, মানস সরোবরের জলটা নীল। এর হ্যাঁ, আগের হ্যাঁ। দিন আমি বলেছি, তুমি ছিলে কিনা জানি না, নীল হ্যাঁ, জল। আমি ইউটিউবে শুনেছিলাম, ইউটিউবে। মানস সরোবরের জল এবার নীল, শোনো, হ্যাঁ, ঠিক। মাঝখানে হচ্ছে শ্বেত শুভ্র ওই বরফ। তাহলে তার দৃশ্যটা তুমি চিন্তা করো, প্রাকৃতিক দৃশ্যাবলী অত্যন্ত মনোরম। এই জায়গায় মানস সরোবরে পদ্ম ফুল ফোটা সম্ভব কিনা, এবং মানস সরোবরে যদি ফোটে তাহলেও সেটা একটা অলৌকিক ব্যাপার, সেখানে ঠাকুর দেবতার নিশ্চয়ই আশীর্বাদ আছে। নতুবা সেখানে, যেখানে রোদ প্রবেশ করে না, মানস সরোবরের জলে রোদ পড়ে না, এত বরফ গলা জল যে সঙ্গে সঙ্গে যে চান করবে সে সেন্সলেস হয়ে যাবে। তাকে ওখানে যারা ধুনি জ্বালিয়ে, যারা আগুন জ্বালিয়ে বসে আছেন তার পাড়ে, তারাই ছোট কাকাকে বাঁচিয়েছিল। সেঁকে 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 8 ঘন্টা 10 ঘন্টা সেঁকার পর ছোট কাকার জ্ঞান ফিরেছিল। তাহলে মানস সরোবর জলটা কি জিনিস তোমরা কল্পনা করো। এরপরে পুরাণে কথিত আছে বলে ওটা চলে আসছে। আমরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দিয়ে এখন যে বর্তমানে ওটা রিসার্চ করে কি বেরিয়েছে আমরা পাইনি। এখন কিন্তু তোমার কথা রামচন্দ্র তো দেবতার আসনে ছিলেন, ওনার পক্ষে হয়তো সম্ভব হতেও পারে। হ্যাঁ, আর রামচন্দ্রের যুগটা অনেক আগে, ওনাদের পক্ষে সবকিছু সম্ভব, বলছি তো, ওনাদের পক্ষে সবকিছু সম্ভব, কিন্তু এটা মানুষের পক্ষে সম্ভব না, কিনা মানুষ সেটা। না, রামচন্দ্র তো মানুষ ছিলেন না, উনি তো দেবতায়, মানে অবতার তাই তো। জন্যে আমরা এটা কনফার্ম যে কৈলাস পর্বতের শৃঙ্গে কেউ উঠতে পারেনি উঠতে পারেনি, এখনো আর পর্যন্ত। এখনো আবিষ্কারও হয়নি। না, হয়নি, একদম স্টিল নাও কোনো দেশ পারেনি। কৈলাস মানে যে চীনরা তো অনেকটা এগিয়ে, টেকনোলজিতে চীন অনেক এগিয়ে। তো বলছি, তুমি আমাকে চীনের একবার এইটাও চেষ্টা দিয়ে- করেছিল, যে চীনের একবার চেষ্টা করেছিল যে ওর ওপর দিয়ে, কৈলাস পর্বতের ওপর দিয়ে ওরা যাবে আর কি, প্লেন চালিয়ে যাবে, গিয়ে পারেনি। দেখবে ব্যাপারটা কি। কিন্তু ওরা কাছাকাছি গিয়ে পথ হারিয়ে ফেলেছিল। ওরা ঠিক এই সেই আগের জায়গায় ঘুরে এসেছে। ওই তো এখানে কম্পাস কোনো কাজ করে না, না। না না, আর ওখানে এখানে পুরোটাই যে তো একটা ম্যাগনেটিক চৌম্বক, এরিয়া, হ্যাঁ, ওই একটা বিশ্বের ওই মানে সব থেকে বড় চৌম্বক বলা হয়, ওই জন্য হ্যাঁ তিনটে চুম্বক আছে, যার জন্য ওর উপর ইলেকট্রো, প্লেন পুরো ফ্লেন কিছু পর্বত, যেতে পারবে হ্যাঁ না। পুরো পর্বতটা একটা ইলেকট্রোম্যাগনেটিক দিয়ে ঘেরা। একদম। হ্যাঁ, যার জন্য ওখানে এইসব কিছু কিছু কাজ করে না, ওই জন্য ওরা ওখানে পথ হারা হয়ে গিয়েছিল, গিয়ে ফিরে এসেছে আবার। ওই জন্য কেউ জন্যই পারে বলা না হচ্ছে, ওখানে যেতে। একজন পুরাণের কথা বলছে একজন, হ্যাঁ যে এটা কিন্তু কোনো পাহাড় নয়, এটা হচ্ছে অক্ষমুণ্ডি বলে। মানে পুরাণের অনেক হয়তো কম জানা কেউ সেই পৌরাণিক রহস্য একটা বই থেকে পাওয়া গেছে আর কি। ওরা বলছে যে পৌরাণিক কাহিনী থেকে ওরা যারা বলছে যে তখনকার দিনের যে যারা বই লিখেছে তার থেকে কিছুটা উদ্ধার করে আছে, যে বলছে এটা হচ্ছে স্বর্গ মর্ত পাতালের সংযোগ স্থল। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, সংযোগ স্থল এবং সংযোগস্থল। বিশ্বের কেন্দ্র। একে বলে
অ্যাক্সিস শ্যামলী এটা বিশ্বের কেন্দ্র এবং মেরু পর্বতের প্রতীক, আর বিশ্ব ব্রহ্মাণ্ডের ভারসাম্যটা রক্ষা করছে। আবার কৈলাস পর্বত বিশ্ব ব্রহ্মাণ্ডের ভারসাম্য রক্ষা করছে। আবার বলছে এটা কিন্তু শিবের, মানে উনি ওখানকার স্থায়ী বসবাস করতেন না, ওটা হচ্ছে ধ্যানের জায়গা। হ্যাঁ, উনি আবাসস্থল। মানে এটা পুরাণ বলছে চির ধ্যানে ধ্যানরত অবস্থায় থাকতেন উনি, ওখানে ধ্যানরত অবস্থায় থাকতেন পার্বতীকে নিয়ে। ওনার হ্যাঁ। ধ্যান, কৈলাস হচ্ছে ওনার ধ্যান ক্ষেত্র, ওনার বাসস্থান বা রাজপ্রাসাদ নয়, ধ্যানের জায়গা ওটার আর ওনার। ওখানে প্রচুর মুনি ঋষিও ওখানে ধ্যান করেছেন, প্রচুর মুনি ঋষি ওখানে ছিলেন। বলছে 3 লোকের শক্তি ওখানে মিলিত হয়। হ্যাঁ, এমনই একটা স্থান যেখানে 3 লোকের শক্তি মিলিত হয়, মানে এত পবিত্র জায়গা। তো রাবণ কৈলাসকে তোলার যে গল্প আছে না, একটা ব্যাখ্যা করা হয়, যে ব্যাখ্যাটা হয় পুরাণ বলছে তা নয়, উনি কৈলাস তুলতে গিয়ে ব্যর্থ হন, কিন্তু গুরু কথা হচ্ছে তিনি শিব চেতনাকে নিজের অহংকার দিয়ে দোলাতে চেয়েছিলেন। সেটা মানে উনি পাহাড়কে তুলতে চাননি, উনি মানে শিবের যে নিজের অহংকারটাকে, শিবের চেতনাকে নষ্ট করার জন্য উনি পাহাড়টাকে দোলাতে চেয়েছিলেন। এটা একটা পুরাণের থেকে আমি এক খণ্ড যেটা পেয়েছি আর কি। রাবণ রাজার। হ্যাঁ, তো আরেকটা বলছে যে এই যে কৈলাসের কখনো ছায়া পড়ে না, তার কারণ ওইটা আমি বলতে ভুলে গেছি, কৈলাসে কখনো ছায়া পড়ে না। এটা একটা অলৌকিক বিশ্বাস যে মানে তিব্বতীদের, যে কোনো নির্দিষ্ট দিনে কৈলাসের শীর্ষে কোনো ছায়া পড়ে না, কারণ এটা সূর্য ও চন্দ্রের শক্তি কেন্দ্র। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, তার মানেই তো তাই, সূর্য চন্দ্র মানেই তো বিশ্ব ব্রহ্মাণ্ডের ওইটা শক্তি কেন্দ্র। এবার সেই মানে বলছে কৈলাসে যে মেরু পর্বতের যে ভৌতিক প্রতিরূপ পুরাণে যে বর্ণিত মেরু পর্বত বাস্তবে দেখা যায় না, কিন্তু বহু বিশ্বাস অনুযায়ী কৈলাস হলো সেই মেরু পর্বতের পৃথিবীর রূপ। হ্যাঁ, মেরু পর্বতের প্রতীক। শুধু তাই নয়, কৈলাসে বলছে সমস্ত দেবতাদের অশরীরী স্বভাব আসে, এবং অপ্রচলিত আছে স্কন্দ পুরাণে। লোককথায় বলা হয় কৈলাসের দেবতারা শরীর ছাড়া উপস্থিত হন শুধু শক্তি ও চেতনার মাধ্যমে। আরে সাবাস, কি জায়গা বুঝো। এই কথাটা এত সুন্দর, এটা আরেকবার রিপিট কর। হ্যাঁ, শক্তি ও চেতনা মানে দেবতাদের অশরীরী স্বভাব আসে। এক অপ্রচলিত স্কন্দ পুরাণীয় লোককথায় বলা হয় কৈলাসে দেবতারা শরীর ছাড়া উপস্থিত হন, শুধু অবাধে বিচরণ করেন না, শুধু শক্তি ও চেতনার মাধ্যমে। শক্তি ও চেতনার মাধ্যমে, মানে শরীরগুলো থাকে না, শুধু চেতনা আর শক্তি নিয়ে ওখানে পৌঁছে যান এবং ওখানে বায়বীয় অবস্থায় থাকেন। বলছে যে 4টে ধর্ম 4 রকম ভাবে মানে। এই যে আমরা বললাম না যে হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন সম্প্রদায় যারা, তাদের মধ্যে কিন্তু ওরা যে শিব এক একজনের নাম দিয়েছে, কেউ বলে শিবলোক, বৌদ্ধদের কাছে দেবচোখের বাসস্থান, আর জৈনদের মতে প্রথম তীর্থঙ্কর ঋষভনাথের মুখ্য স্থান। তিব্বতীরা এটা শক্তির উৎস, কৈলাস পর্বত হচ্ছে শক্তির উৎস। ওখানে মোক্ষ হয়, মোক্ষটা তো বললাম আত্মার সাথে যখন মনের সংযোগ হয়, ওটা হচ্ছে মোক্ষ। এইগুলো হচ্ছে মোক্ষ লাভ, তো ওইটাই বলে আত্মার সঙ্গে যখন শক্তির যোগ হয় তখন সেটা মোক্ষ লাভ, ওটাই মোক্ষ লাভ। এটা জৈন ধর্মাবলম্বীরা বলেন যে তীর্থঙ্কর ঋষভদের এখানেই মোক্ষ লাভ হয়। মোক্ষ লাভ, এটা জৈন ধর্মাবলম্বীদের মতে। না, একটা পয়েন্ট ভালো করে দেখো, ওটা প্রথম হয়েছিল তীর্থঙ্কর ঋষভনাথের মোক্ষনাথ। হ্যাঁ, প্রথম তীর্থঙ্কর ঋষভদেব এখানেই মোক্ষ লাভ করেছিলেন এবং পর্বতে। সেই জন্যই ওনারা তখন তিব্বতীরা বনধর্মে বলেছিল এইটা হচ্ছে শক্তির উৎস। পঞ্চপাণ্ডবেরা ওখানেই মোক্ষ লাভ করেছিলেন, দিয়ে স্বর্গের রাস্তাটা পেয়েছিলেন। এইগুলো কতগুলো পুরাণের, অনেকগুলো, আমার সবগুলো আমারও লেখা হয়নি,
আমি পরপর দেখবো চেষ্টা করে। কিন্তু আমি পঞ্চপাণ্ডবরা আমি একটা যেটা কথা বলতে চাই। বললেন, মিনতি ম্যাম বললেন মনাগ্রাম, সেটাই কিন্তু নেট দেখাচ্ছে উত্তরাখণ্ডের মনাগ্রামের থেকে, এটা হ্যাঁ, আমি হ্যাঁ। ওইটাই নেট দেখাচ্ছে। এটাই ঠিক, এটা আমিও দেখেছি। ওই এটা হ্যাঁ, কি আমার ও ওইটাই কৈলাস মনে পর্বত হচ্ছে নয়। হুম। যে যেহেতু এখানে 4টে ধর্ম নিয়ে আছে, সেই জন্য তারা চাইছে এইটার উপর ওইটাকে প্রচার করলে এটার ওই মানে মাহাত্ম্যটা আরো বেড়ে ওই যাবে। মাহাত্ম্য বেড়ে যাবে। তার জন্য আমার মনে হচ্ছে এটা ওরা বলছে এটা। 4টে ধর্ম যেখানে মিলিত হয়ে ওই কথাটা যখন বলছে, তার মানে এখানের মাহাত্ম্য বাড়ানো বা এই যে আশেপাশের সমাজ, মানুষ যারা স্থানীয় মানুষ, তাদের ভক্তির একটা স্থল হবে। সেরকমও বলছি কিছু আমাদের বলে। একটা গুরুদেবের কথা তোমাদেরকে শোনাই। আমাদের ঠাকুরের মঠ হচ্ছে আসাম বঙ্গীয় কোকিলামুখ। ওখানে ঠাকুর বলতেন যে কোনো একটা তিথিতে কৈলাস থেকে মুনি ঋষিরা ওই আশ্রমে নেমে আসতেন। কৈলাসেই শিবের বসবাস, মানে শিবের যে ধ্যান স্থল, আর হুম। সেখানে ওই যে সভা বসতো, সব দেবদেবীরা আসতেন। তো সেখানটা একবার কল্পনা করো যে ওখানটা তখন কি, মানে কি হতো কি পরিবেশ আর কি জায়গা তখন হতো। আর আশেপাশের সমাজ, যারা মানুষরা ছিল, তাদের একটা নিশ্চয়ই কোন একটা শক্তি থাকতো, বা যেটা ওদেরকেও মানুষদেরকেও টানতো। দেবাশিস এটা কিছু বলছে না? দেবাশিস একটু বলুক, আমরা নিজেরাই বলে যাচ্ছি। দেবাশিসের কাছ থেকে একটু না, আমরা আমাদের হোসলার প্রতিনিধি হিসেবে দেবাশিস বাবুকেই পাঠাবো। না না, আমি শুনছি এবং না, কৈলাস পর্বতে যেতে হবে আপনাকে। আমি সেটাই বসে বসে শুনতে শুনতে ভাবছিলাম যে হ্যাঁ, কি অসাধারণ একটা টপিকের উপরে আলোচনা হচ্ছে, হ্যাঁ, যেটা হ্যাঁ। সম্বন্ধে আমাদের কারোরই বিশেষ এরকম কোনো মানে গভীর ধারণা নেই, না, অথচ তার মধ্যে কত রহস্য, কত ভক্তি লুকিয়ে আছে, একদম। যেটা নিয়ে আমরা আলোচনা করছি। মানে এটা একটা খুব আমাদেরও খুব গর্বের বিষয় বলতে পারেন। আমরা খুব ভালো, এবং সত্যি আমি শুনছিলাম যে সবাই কি সুন্দর কত কালেকশন করেছে, কত সুন্দরভাবে সবাই ব্যাখ্যা ব্যাখ্যা করছে, কত দিক, কত অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাবে ব্যাখ্যাটা শুনছি। বেশ ভালো লাগছে শুনতে, ওই জন্য আমি আমার কিন্তু চুপচাপ শুনছি, বেশ কৈলাস ভালো পর্বত লাগছে। নিয়ে খুব আগের থেকে ইন্টারেস্ট ছিল, খুব 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 সুন্দর, আমার জানার কথা ছিল। খুব ভালো এগুলো। দেখুন, পৃথিবীতে এমন কিছু কিছু জায়গা আছে যেগুলোর রহস্য মানুষ এখনো উদ্ধার করতে পারেনি। না, তার মধ্যে এই যেমন কৈলাস পর্বত একটা, তার মধ্যে আরো একটা আছে বারমুডা ট্রায়াঙ্গেল। এরকম বেশ কিছু জায়গা আছে যেগুলো রহস্য মানুষ এখনো উদ্ধার করতে পারেনি। তো সেইগুলো নিয়ে ওই জন্যেই মানুষের মানে জানার কৌতূহল অনেক বেশি, হ্যাঁ, অনেক বেশি। অনেক বেশি। তো সেই অজানাকে জানা। কারণেই হ্যাঁ, সেগুলো আমাদের মানে আমাদের জ্ঞান ওই বিষয়ে খুব বেশি নেই। তো যত বেশি জ্ঞান ভালো পাওয়া যাচ্ছে, খুব ভালো লাগছে শুনতে। খুব ভালো, সবাই খুব ভালো বলছেন। খুব ভালো লাগছে, বলুন আরো বলুন, খুব ভালো লাগছে। খুব সুন্দর টপিক একটা এবং খুব সুন্দর আলোচনা হচ্ছে। কৈলাস আমি কৈলাস শুনি। পর্বত কৈলাস পর্বত হচ্ছে উম, তিব্বতের, চীনের অধিকৃত জায়গা ছিল। এখন তো ওখানে ওই চীন হয়ে যেতে হলে তো এক একজন মানুষের প্রায় 2 লাখের উপর বেশি খরচা হয়ে যেত। তো গত বছর চীনের সাথে ভারতের একটা চুক্তি হয়। এতে ওই চুক্তিতে এলওসি, ওই চীন পার না হয়েও এলওসি হয়ে তিব্বতে যাওয়া যায়, এবং ওই পথে ইয়েতে কৈলাসে যাওয়া যায়। তাতে খরচটা অনেকটা কম, রাস্তাটাও অনেকটা কম হয়, খরচটাও তাতে অনেকটা কম হয়। তা আগে যেতে পারছো না অনেকে, তো এই চুক্তির পর ওই জন্যই খরচটা চুক্তিটা করে। শিউলি, হ্যাঁ, তুমি কিন্তু কোথাও এই চীনের থেকে যাত্রা এইটা তুমি পাবে না। কৈলাস পর্বত সত্যি, মাউন্ট কৈলাস কিন্তু সত্যি তিব্বতের একটি পবিত্র পর্বত। তিব্বতে কিন্তু যেতে হলে রাস্তা না, যেতে হলে দিদি, আগেকার কথা বলছি, যেতে হলে চীনকে ক্রস করে, এলওসি ক্রস করে যেতে হতো। হ্যাঁ, চীন হয়ে। কিন্তু এখন সেটা গত বছর ওই চীনের সাথে একটা ইয়ে হয়, চুক্তি হয়ে তারপর এখন এলওসি পার না হয়ে তিব্বতে যাওয়া যায়। তাতে খরচটাও অনেক কমে গেছে।
কিন্তু কৈলাস পর্বতটা কিন্তু মেনলি তিব্বতেই তিব্বতে, অবস্থিত হ্যাঁ, কৈলাস তিব্বতে, পর্বত। হ্যাঁ, 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 ঠিক। একদম। এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই না, যে একদম না। তিব্বতেই মাউন্ট কৈলাস কিন্তু তিব্বতেরই একটা পবিত্র পর্বত। একদম, একদম। ওরা আগে দাবি করতে পারে। হ্যাঁ, সেটা পারে, কিন্তু রাস্তাটা ছিল এটাই আর কি। হ্যাঁ, হ্যাঁ, তবে এখন আচ্ছা, প্রচুর মানুষের মানস সরোবর তিব্বত যাওয়া কৈলাস পর্বত যাওয়ার আগ্রহটা বেড়েছে প্রচুর একদম। অনেক 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 এখন অনেকেই যায়, অনেকেই চেষ্টা করে, যতদূর যাওয়া যায় ওরা চেষ্টা করে। তো আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা যে বলো নীলপদ্ম দেখেছো? হুম। নীলপদ্ম আমার কখন থেকেই মনে হয়েছিল যে ওখানে নীলপদ্ম ফোটে, তো মিনতি ম্যাম যে ওখানে জল হ্যাঁ, ওই তিব্বতীদের মতে ওখানকার জল তো নীল, তো ওখানে বলে যে ওখানে জলে মুখ দেখা যায় না, তো ওই তিব্বতীদের মতে যে যারা মানে পাপ শূন্য বলতে ওরা বলে যে যারা নিজের আত্মাকে নিজে চিনতে পারে, সেই চেতনা যাদের আছে, তারাই ওই জলে নিজের মুখ দেখতে পায়। এটা তিব্বতীদের মতে। বাহ। হুম। এটা খুব সুন্দর তো এই কথাটা। মানস সরোবরে মানস সরোবরে। মানস সরোবরে তিব্বতী নাম, হুম। মানস সরোবর তিব্বতীর নাম কি? হ্যাঁ ছিল তিব্বতী নামটা, হ্যাঁ। তস্য মোবাং। কি কি কি? তস্য মোবাং। আচ্ছা, আচ্ছা। ও আবার এখানে এক কিংবদন্তি আছে যে এখানে নাকি অঘ্রান পূর্ণিমার এই তিথিতে যে এক রাত্রির মধ্যেই সরোবরের জল তুষারপাতে জমিয়ে একখণ্ড হয়ে যায়। আবার ফাল্গুন ওরে বাবা। পূর্ণিমায় আবার এক রাত্রিতে ওই গলে যায়। ওরে বাপরে বাবা! এটা আমি কোথাও হ্যাঁ। পড়েছিলাম, ঠিক এটা আমি কোথাও একটা পড়েছিলাম। হ্যাঁ, আমিও পড়েছি ব্যাপারটা। এই শ্যামলী, হ্যাঁ বলো। হ্যাঁ, আমার একটা প্রশ্ন, এই সবাই আছো সবাইকার কাছে, আর কোন জায়গার জল নীল? মানস সরোবর ছাড়া আর কোন জায়গার জল নীল? নীল হ্রদ কোথায় আছে একটা না? নীল নীল হ্যাঁ, নীলনদ, মিশর, নীলনদের মিশর। জল। নীলনদ মিশর। নীলনদ মিশরের মিশরের নীলনদ। মিশরে মিশরের নীলনদ। হুম, মিশরে। অ্যাডমিনিস্ট্রেশন প্রশ্ন, অমনি যাতা নয়। মনে পড়েছে? হ্যাঁ হ্যাঁ মিশর, হ্যাঁ 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 আমি কিছুটা এগিয়েছি কিনা? মিশর, হ্যাঁ, মিশর। হ্যাঁ, একদম। এই আমি মিশর বলেছি। হ্যাঁ, হ্যাঁ, তুমি হ্যাঁ, তুমি যারা বলেছো আমি শুনতে পেয়েছি, যারা বলেছো শুনতে পেয়েছি। তাহলে আর আর কিছু আছে? আর কারো জানা আছে কিছু? না জানা নাই। মিনতি তুমি এত ইন্টারেস্ট বাড়িয়ে দিলে যে আমার মতন জুবুথুবু হয়েও আমি যোগদান করেছি। তাহলে এই আমাদের আরো বই ঘাটো দিদি, তুমি আমার আরো একটা বই ঘাটো। আমার একটা লাস্ট কথা বলি আমি তাহলে। হ্যাঁ, বলো। হ্যাঁ, বলছি যে তাহলে হসলা একবার যাবে নাকি কৈলাস পর্বত? বাবারে আমি যাব না বাবা, আমি পারবো না যেতে। আমি ঠিক পারবো আছে, না তাহলে যেতে। আজকের মতন মিটিং থাক, হয়ে গেল, এবার পরের দিন হবে। আবার কেউ কিছু জানতে পারলে তখন আবার হবে। হ্যাঁ, আজকে অনেক হ্যাঁ। হয়ে গেছে, 7:30 প্রায় বাজে হয়ে গেছে। হ্যাঁ। আজকে ছেড়ে দাও। এই ঠিক আছে, অ্যাঙ্কাররা bye. তোমরা সমাপ্ত করো। হ্যাঁ, বাই। তোমার কাছে পার্সোনাল কথা বলছি। আবার সবার সঙ্গে দেখা হবে। সমাপ্ত করো। হ্যাঁ, এই বলছি শোনো, আজকে ব্যাংকে তোমার তোমার সেই কাজ অভিলাষ গিরি